প্রিয় শিক্ষার্থীরা, আমার বাংলা দ্বিতীয় পত্রের আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা কথা বলবো তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের বাক্যতত্ত্ব অংশ থেকে। বাক্য রূপান্তর আমাদের আজকের আলোচ্য বিষয়ে বাক্যতত্ত্বের অন্তর্গত বাক্য রূপান্তরের অনুশীলনী। এর আগের ক্লাসে তোমরা আগের দুইটি ক্লাসে বাক্য রূপান্তর কি সেটা শিখেছিলে, বাক্য রূপান্তর কীভাবে করতে শিখেছিলে, আর আমরা আরও দুইটা বোর্ডের প্রশ্ন অনুশীলন করেছিলাম, যশোর বোর্ড এবং কুমিল্লা বোর্ড। আজকে আমরা আরও দুইটা বোর্ড প্রশ্ন অনুশীলন করব, চট্টগ্রাম বোর্ড এবং সিলেট বোর্ড। শুরুতেই দেখে নেওয়া যাক চট্টগ্রাম বোর্ডে প্রথম প্রশ্ন কি ছিল বাক্যান্তর থেকে। প্রথম প্রশ্নটি ছিল, মেঘনা আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে সাগরে পড়েছে। এটাকে যৌগিক বাক্যে রূপান্তর করতে হবে। এখন যৌগিক বাক্যে রূপান্তর করতে গেলে আমাদের তো মাথায় আছে ওই যে বাক্যটাকে আগে দুইটা অংশ ভাগ করে ফেলতে হবে এবং মাঝখানে দুইটা বাক্যের মাঝখানে একটি যোজক শব্দ বসাতে হবে। তাহলে এখানে কি হতে পারে দুইটা অংশ? প্রথম খেয়াল করতে হবে কাজটা কি, দুইটা কাজ হচ্ছে, একটা হচ্ছে উৎপন্ন হওয়া আর একটা হলো পড়া। দুইটা ক্রিয়া আছে এখানে। এই যে পাহাড় থেকে উৎপন্ন হচ্ছে এটা একটা কাজ, আর সাগরে পড়ছে এটা একটা কাজ। তাহলে এই দুইটা কাজকে কেন্দ্র করে আমি দুইটা বাক্য তৈরি করব। এভাবে লিখতে পারি, মেঘনা আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে, এটি একটি অংশ বাক্য। আবার সাগরে পড়েছে মানে মেঘনা সাগরে পড়েছে, এটি আরেকটি অংশ। মাঝখানে আমি এই যে এবং একটি যোজক শব্দ দিয়ে দুইটা বাক্যকে যোগ করে ফেললাম। পরের বাক্য দেখা যাক। পরের বাক্য বলছে, তুমি যা বললে তা অসত্য। এটাকে সরল বাক্যে রূপান্তর করতে হবে। সরল বাক্যে রূপান্তর করতে গেলে কি করতে হয়? যদি দুইটা ক্রিয়া থাকে তাহলে সেটাকে একটি সমাপিকা রেখে আরেকটিকে অসমাপিকা করে ফেলতে হয়, কিংবা একাধিক বাক্যাংশ থাকলে সেটাকে একটি বাক্যে রূপান্তর করতে হবে। আমরা লিখতে পারি এভাবে, তুমি অসত্য বলেছ। এখানে কিন্তু দুইটা ক্রিয়া ছিল, খেয়াল করো, এখানে কিন্তু ক্রিয়া ছিল আসলে দুইটা। আপাতত আমরা একটা দেখতে পাচ্ছি, তুমি যা বললে তা অসত্য। এখানে খেয়াল করো ক্রিয়া আছে কয়টা? প্রথম এই বাক্যটিতে ক্রিয়া ছিল কিন্তু দুইটা, বললে এটি একটি ক্রিয়া, আর একটি ক্রিয়া উজ্জ আছে, এই যে তা হয় অসত্য, মানে হয় শব্দটা কিন্তু উজ্জ আছে, যদিও আমরা এটা ব্যবহার করি না। তাহলে এখান থেকে আমি হয় শব্দটা খেয়াল করো উজ্জ রেখেছি। এখানে বলা যাচ্ছে তুমি অসত্য বলেছ। তুমি যা বললে তা অসত্য, এটারই সরল হবে তুমি অসত্য বলেছ। এই যা বললে এই শব্দটা আর ব্যবহার না করলেও চলছে। পরের বাক্যে যাই। মানুষ অমর নয়, অস্তিবাচক বাক্যে রূপান্তর করতে হবে। তোমরা জানো অস্তিবাচক বাক্য রূপান্তর করতে গেলে যদি বাক্যের মধ্যে না, নয়, নেই থাকে তাহলে সেটাকে বাদ দিয়ে ফেলতে হবে। আর কোনো শব্দের যদি পরিবর্তন করা লাগে তাহলে সেটা করতে হবে। তাহলে আমি নয় শব্দটা যদি বাদ দেই, অমর এর নয় এই শব্দটা যদি বাদ দেই, অমর নয় বলতে যা বোঝায় এমন একটা শব্দ বাছাই করতে হবে যেন সে শব্দটা দিয়ে এই একই কথাই বোঝায়। তাহলে আমি এভাবে বলতে পারি, মানুষ মরণশীল, মানে আমি কিন্তু নয় শব্দটা বাদ দিলাম, একটা ইতিবাচক কথা দিলাম, মরণশীল। না, নয়, নেই এরকম কথা বাদ দিয়ে আমাকে এটা লিখতে হবে। তাহলে নয় শব্দটা বাদ দিলাম, আর অমরের জায়গায় আমি লিখলাম মরণশীল, অমর নয় এর জায়গায় লিখলাম মরণশীল। পরের বাক্যে চলে যাই। তিনি দরিদ্র কিন্তু সৎ বলছে, এটাকে জটিল করতে হবে। কারণ তোমরা একটু খেয়াল করো, এই বাক্যটা কিন্তু একটি যৌগিক বাক্য। আপাতত দেখে মনে হয় না এখানে বোধহয় কোনো ক্রিয়া টিরিয়া তো কিছু নাই, তাহলে এটা কেন জটিল বাক্য হবে? এখানে আসলে দুইটি ক্রিয়াই আছে। ওই যে উজ্জ আছে, যেমন তিনি দরিদ্র, যদি আমরা এর ইংরেজি লিখি তিনি দরিদ্র, ইংরেজিতে হবে হি ইজ পুয়ার। তো এই যে ইজ শব্দের বাংলা কিন্তু এখানে আমরা দেখছি না, তার মানে ইজ শব্দের বাংলাটি আসলে এখানে উজ্জ আছে, হয় শব্দটি এখানে উজ্জ আছে, তিনি হয় দরিদ্র। আবার কিন্তু সৎ, কিন্তু সৎ কে সৎ? তিনি শব্দটা এখানে উজ্জ আছে। আবার তিনি সৎ
শুধু তিনি শুধু উজ্জ আছে নাকি এর সঙ্গে আরো কিছু উজ্জ আছে? খেয়াল করো, হয় শব্দটাও কিন্তু এখানে উজ্জ আছে। তাহলে মূলত আমরা যদি বাক্যটা পরিপূর্ণভাবে লিখতাম তাহলে এখানে লিখতে হতো এরকম, তিনি হয় দরিদ্র কিন্তু তিনি হয় সৎ। যদিও আমরা আমাদের ভাষায় এই তিনি শব্দটা দুইবার ব্যবহার করি না, কিংবা হয় শব্দটা সাধারণত ব্যবহার করি না, কিন্তু ব্যাকরণগতভাবে এটা উজ্জ থাকে, মানে এটা আছে, এটা অস্তিত্ব আছে, কিন্তু আমরা এটা মানে ব্যবহার করছি না। তো এটা তাহলে কি আছে, একটি যৌগিক বাক্য আছে, এটাকে জটিল বাক্যে করতে হবে। জটিল বাক্য করতে গেলে যৌগিক থেকে যৌগিক বাক্যকে যদি আমরা জটিল বাক্যে রূপান্তর করতে চাই তাহলে এরকম যোজক শব্দ যদি থাকে তাহলে সেটাকে উঠিয়ে ফেলতে হবে। সেক্ষেত্রে আর একটা জিনিস যোগ করতে হবে, সেটা হলো এই যে দুইটা বাক্যাংশ আছে, এই দুইটা বাক্যাংশের আগে দুইটা অব্যয়সূচক শব্দ ব্যবহার করে ফেলতে হবে। আমরা লিখতে পারি এভাবে, অব্যয়সূচক শব্দ ব্যবহার করতে পারি। এখানে যদিও আমাদের একটি বাক্যটা দেখি, আমরা লিখতে পারি এভাবে, যদিও তিনি দরিদ্র তবু সৎ। এই যে যদিও তবু, এই দুইটি অব্যয়সূচক বাক্য আমরা এখানে বসালাম, বসিয়ে এখানে খেয়াল করো কিন্তু শব্দটা কিন্তু আমরা এখান থেকে ভ্যানিশ করে দিয়েছি, এটা আমাদের উজ্জ হয়ে গেছে, আর থাকবে না, কিন্তু শব্দটা এখানে আর থাকবেই না। তাইলে যদিও তিনি দরিদ্র এটি একটি অংশ, এটি একটি বাক্য, আর তবুও সৎ, তবুও সৎ মানে তবুও তিনি সৎ, এই কথাই বলছে এখানে। পরের বাক্যে চলে যায়, সরস্বতী বর দেবেন না, প্রশ্নবাচক বাক্যে রূপান্তর করতে হবে। প্রশ্নবাচক বাক্যে রূপান্তর করতে গেলে প্রথমে মাথায় নিতে হবে একটা প্রশ্নবোধক চিহ্ন আসবে বাক্যের শেষে। আর কি করতে হবে, প্রশ্ন বোঝানোর জন্য একটা কি শব্দ ব্যবহার করতে হবে, এখানে কি, কেন, কবে, কখন, এরকম কিছু একটা এই জাতীয় একটা শব্দ ব্যবহার করতে হবে। আর সাধারণত বিবৃতিমূলক বা নির্দেশক বাক্যের মধ্যে যদি নেতিবাচক অর্থ প্রকাশ করে তাহলে প্রশ্নের মধ্যে ইতিবাচক অর্থ উঠে আসবে, মানে প্রশ্নের মধ্যে ইতিবাচক শব্দ ব্যবহার করতে হবে, এরকম না, নয়, নেই বাদ দিতে হবে। আর যদি সাধারণ বাক্যের মধ্যে ইতিবাচক অর্থ প্রকাশ করে এরকম কোনো না, নয়, নেই থাকে না থাকে, না, নয়, নেই যদি না থাকে তাহলে প্রশ্নের মধ্যে একটা না, নয়, নেই যোগ করে নিতে হবে, মানে এখানে থাকলে এখানে বসবে, আর যদি এখানে থাকে তাহলে এখান থেকে মাইনাস হয়ে যাবে। এভাবে সরস্বতীকে বর দেবেন, খেয়াল করো এখানে না শব্দটা ছিল, আমি প্রশ্নবাচক বাক্যের মধ্যে না শব্দটা বাদ দিয়ে দিয়েছি। যদি এখানে না শব্দটা নাই থাকতো তাহলে আমি তখন প্রশ্নের মধ্যে না শব্দটা যোগ করতাম। আর কি শব্দ বসিয়েছি, এরকম একটা প্রশ্নবোধক চিহ্ন বসিয়েছি, এটা অবশ্যই বসাতে হবে। পরের বাক্যে চলে যাই, সে সুন্দর গান গায়, বিষয়বাচক। বিষয়বাচক মানে হচ্ছে এখানে বাক্যটার মধ্য দিয়ে, বাক্যটা বর্তমানে এখন বিবৃতিমূলক বাক্য আছে, মানে নির্দেশাত্মক বাক্য আছে, এই বাক্যটাকে হচ্ছে বিস্ময়সূচক বাক্যে রূপান্তর করতে হবে। তো বিস্ময়সূচক বাক্যে রূপান্তর করতে গেলে কি করতে হয়, বাক্যটার মধ্য দিয়ে যেন একটা বিস্ময় প্রকাশ পায়, সেক্ষেত্রে অবশ্যই বিস্ময় চিহ্ন বসাতে হবে একটা বাক্যের শেষে, আর একটা কি শব্দ আনতে হবে, এবং বাক্যটা এমনভাবে সাজানোর চেষ্টা করতে হবে যেন ওই বাক্যটার মধ্য দিয়ে একটু বিস্ময় প্রকাশ পায়। আমি এভাবে লিখতে পারি, কি সুন্দর গান সে গায়, এভাবে আমি বলতে পারি। কিংবা এভাবে আরও বলা যায়, তার গানের গলা কি সুন্দর, এভাবেও আমি বলতে পারি। দুইটাই কিন্তু এখানে ব্যবহার করতে পারো, মানে কি সুন্দর গান সে গায় এভাবে বলতে পারি, অথবা এভাবে বলা যায় তার গানের গলা কি সুন্দর, এভাবেও কিন্তু তুমি বলতে পারো। পরের বাক্যে চলে যাই, দুর্জনকে দূরে রাখা উচিত, অনুজ্ঞাবাচক। অনুজ্ঞাবাচক বাক্য মানেই হচ্ছে ওই যে আদেশ, নিষেধ, অনুরোধ এরকম কিছু প্রকাশ পাবে। তো সেক্ষেত্রে উচিত শব্দটা না রেখে সরাসরি বলতে হবে দুর্জনকে দূরে রাখো। পরের বাক্য কি বলছে, বিড়ালকে বোঝানো দায় হইল, নেতিবাচক বাক্য রূপান্তর করতে হবে। তো নেতিবাচক বাক্য রূপান্তর করা মানেই হচ্ছে অবশ্যই বাক্যের মধ্যে একটা না, নয়, নেই এরকম কিছু বসাতে হবে। আর যখন না, নেই শব্দটা বসাবো তখন এইখানকার কোনো শব্দের যদি আমার পরিবর্তন করা লাগে তাহলে সেটা করতে হবে।
কিন্তু মাথায় রাখতে হবে ওই যে অর্থ যেন ঠিক থাকে, বাক্যের মধ্যে যে তথ্যটা ছিল সেই তথ্যটুকু যেন ঠিক থাকে। তাহলে এভাবে লিখতে পারি, বিড়ালকে বোঝানো সহজ হইল না। আমি এখানে বলেছিলাম দায় হইল, বোঝানো দায় হইল, আর এখানে বলছি বোঝানো সহজ হইল না, একই কথা, শুধু নেতিবাচক বাক্য বলার কারণে এখানে না নয় নেই শব্দটা ব্যবহার করছি। পরের বাক্যে চলে যাই। সিলেট বোর্ডে কি প্রশ্ন এসেছিল একটু দেখি। সিলেট বোর্ডের প্রথম বাক্য ছিল সে আর ভিক্ষা করে না। 2019 সালে আসেছিল সে আর ভিক্ষা করে না, প্রশ্নবাচক বাক্য রূপান্তর করতে হবে। তাহলে খেয়াল করো কি করতে হবে, একটু মাথায় সাজানোর চেষ্টা করো। না নয় সে নেই এরকম কোনো বাক্য যদি থাকে বিবৃতিমূলক বাক্যের মধ্যে বা নির্দেশাত্মক বাক্যের মধ্যে, তাহলে সেটা কি প্রশ্নবাচক বাক্যের মধ্যে থাকবে? না, থাকবে না। তাহলে না শব্দটা আমরা বাদ দিব, কি একটা শব্দ, নতুন শব্দ যোগ করব, আর একটা প্রশ্নবোধক চিহ্ন বসাবো। এভাবে লিখতে পারি, সে কি আর ভিক্ষা করে, সে কি আর ভিক্ষা করে, এভাবে আমরা এখানে এই শব্দটা ব্যবহার করতে পারি। মানে সে আসলে আর ভিক্ষা করে না। পরের বাক্য তোমরা দেখতে পাচ্ছ, বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ নয়, অস্তিবাচক বাক্যে রূপান্তর করতে হবে। বর্তমানে এটি একটি প্রশ্নবোধক বাক্য আছে, প্রশ্নবাচক বাক্য আছে। বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ নয়, এটি একটি প্রশ্নবাচক বাক্য। এখন আমাকে বলা হচ্ছে যে, বা তোমাকে বলা হচ্ছে অস্তিবাচক বাক্যে রূপান্তর করতে হবে। তাহলে অস্তিবাচক বাক্য রূপান্তর করতে গেলে এরকম প্রশ্নবোধক চিহ্ন যদি থাকে তাহলে সেটা উঠিয়ে ফেলতে হবে, কারণ অস্তিবাচক বাক্য মানে হচ্ছে বিবৃতিমূলক বাক্যেরই একটি অংশ। তোমরা জানো বিবৃতিমূলক বাক্য বা নির্দেশাত্মক বাক্য দুই প্রকার, একটা হচ্ছে অস্তিবাচক, একটা নেতিবাচক। তার মানে অস্তিবাচক আর নেতিবাচক বাক্য আসলে বিবৃতিমূলক বাক্য। তো বিবৃতিমূলক বাক্যের মধ্যে কখনো প্রশ্নবোধক চিহ্ন থাকবে না, প্রশ্নবোধক চিহ্ন শুধুমাত্র প্রশ্নবাচক বাক্যের মধ্যে থাকবে। তো যেহেতু এটা একটি বিবৃতিমূলক বাক্য, তার মানে সাধারণের বিবরণ উপস্থাপন করতে হবে, তাই সেক্ষেত্রে এরকম কোনো এই প্রশ্নবোধক চিহ্ন রাখা যাবে না, কি শব্দটা রাখা যাবে না। আর সাধারণত আমরা জানি যে প্রশ্নবাচক বাক্যকে যদি আমরা অস্তিবাচক বাক্যে রূপান্তর করতে চাই, যদি এটা পজিটিভ হয় তাহলে অস্তিবাচক বাক্যটা মধ্যে সেই না নয় সেই শব্দটা এমনিতেই উঠে যাবে। তাহলে কি লিখতে পারি আমরা এভাবে, আমরা লিখতে পারি বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। প্রথম বাক্যটা কিন্তু বলছিল যে বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ নয়, এই কথা বলে আসলে বোঝানোর চেষ্টা করছিল যে বাংলাদেশ কিন্তু একটি উন্নয়নশীল দেশ, তোমরা এটা মানছো না কেন। অর্থাৎ তোমার কাছে ওই যে আমরা যেমন প্রথম দিনকে বলছিলাম যে কোনো ছাত্র হঠাৎ করে আরেকজনকে বলছে আমি কি কালকে ছিলাম না, আমি কি কালকে ক্লাসে উপস্থিত ছিলাম না, এই কথা বলার মধ্য দিয়ে সে কিন্তু জোরালোভাবে বলতে চাচ্ছে যে আমি কিন্তু কালকেও ক্লাসে উপস্থিত ছিলাম, কিন্তু সে ব্যবহার করছে না শব্দটি, যে আমি কি কালকে ক্লাসে ছিলাম না, এই কথা বলে কিন্তু খেয়াল করো ওই যে বলছে যে আমি আসলে ক্লাসে ছিলাম কিন্তু। তো ঠিক তেমনিভাবে এখানে ওই একই রকম ঘটনাই ঘটছে যে বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ নয়, এটা প্রশ্ন করে বোঝাতে চাচ্ছে যে বাংলাদেশ কিন্তু আসলে একটি উন্নয়নশীল দেশ। পরের বাক্যে চলে যাই, তোমার এরূপ ব্যবহার অনুচিত, নেতিবাচক বাক্যে রূপান্তর করতে হবে। তো নেতিবাচক বাক্য মানেই না নয় নেই এরকম একটা শব্দ ব্যবহার করতে হবে, আর কোনো শব্দের পরিবর্তন করতে গেলে করতে হবে। লিখব কিভাবে, তোমার এরূপ ব্যবহার উচিত নয়, অনুচিতের জায়গায় আমি লিখছি উচিত নয়, কারণ অনুচিত বলতে যা বোঝায় উচিত নয় সেই একই শব্দ, একই অর্থ প্রকাশ করে, কিন্তু একটি পজিটিভ মানে অস্তিবাচক আর একটি নেতিবাচক। তো বর্তমানে যেটা অস্তিবাচক ছিল আমি এখন সেটাকে নেতিবাচক বাক্যে রূপান্তর করলাম। পরের বাক্য কি বলছে, তারা কি যাবে কোথাও, অস্তিবাচক বাক্যে রূপান্তর করতে হবে, অস্তিবাচক বাক্যে রূপান্তর করতে হবে। তারা কি যাবে কোথাও, আমি লিখতে পারি কিভাবে, এভাবে লিখতে পারি, তারা এখানেই থাকবে, অস্তিবাচক বাক্য। জিজ্ঞাসা চিহ্নটা উঠিয়ে দিলাম, কি শব্দটা উঠিয়ে দিলাম, পরের বাক্য কি বলছে, লোকটি সবই আছে কিন্তু সুখী নয়, এটাকে জটিল বাক্যে রূপান্তর করতে হবে। লোকটি সবই আছে কিন্তু সুখী নয়, জটিল করতে গেলে
আমাদের কি করতে হবে, বাক্যটাকে দুইটা আলাদা অংশ ভাগ করে ফেলতে হবে, দুইটার আগে দুইটা অব্যয়সূচক শব্দাংশ যোগ করতে হবে, আর যদি কোনো যোজক শব্দ বাক্যের মধ্যে থাকে তাহলে সেটাকে মাইনাস করে দিতে হবে। তাহলে আমাদের একটা যোজক শব্দ আছে এখানে কিন্তু, কারণ এটি একটি, তোমরা দেখতে পাচ্ছ এটি একটি যৌগিক বাক্য। লোকটি সবই আছে, এটি একটি অংশ, এটি একটি বাক্য, আর লোকটি সুখী নয় এটি আরেকটি বাক্য, মাঝখানে কিন্তু শব্দটি যোগ করা হয়েছে, একটি যোজক শব্দ যোগ করা হয়েছে। তো এটাকে বলছে যে জটিল করতে হবে। তো জটিল করতে গেলে আমরা এভাবে লিখব, যদিও লোকটি সবই আছে তবু সে সুখী নয়, এভাবে আমরা ব্যবহার করতে পারি। যদিও লোকটি সবই আছে এটি একটি অংশ বাক্য, তবু সে সুখী নয় এটি আরেকটি বাক্য, মাঝখানে বাক্যের আগে দেখো তবু আর যদিও শব্দটি যুক্ত হয়েছে, আর কিন্তু শব্দটি আমরা উঠিয়ে দিয়েছি। পরের বাক্যে চলে যাই। আমার এমন কিছু নেই যা তোমাকে দিতে পারি, এটাকে সরল বাক্যে রূপান্তর করতে হবে। সরল বাক্যে রূপান্তর করতে গেলে সবসময় সংক্ষেপ করে ফেলবো। আমরা আগে দেখিনি বাক্যটা কিভাবে লিখতে হয়। তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নেই। প্রথমে কি বলছে, আমার এমন কিছুই নেই যা তোমাকে দিতে পারি। এটি মূলত দুইটা বাক্য ছিল। আমার এমন কিছু নেই এটি একটি অংশ বাক্য, যা তোমাকে দিতে পারি এটি আরেকটি বাক্য। এখান থেকে আমি একটি বাক্যে রূপান্তর করলাম, তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নেই। পরের বাক্য কি বলছে, সূর্যোদয়ে পদ্ম ফুল ফোটে। এটাকে জটিল বাক্য করতে হবে। তো তোমরা জানো জটিল বাক্য করতে গেলেই দুইটা আলাদা বাক্য তৈরি করতে হবে, আলাদা বাক্য অংশ তৈরি করতে হবে। আর জটিল বাক্যের মধ্যে সাধারণত একটি প্রধান খণ্ডবাক্য থাকে এবং আরেকটি থাকে আশ্রিত খণ্ডবাক্য। তো প্রধান খণ্ডবাক্য একটা করতে হবে আর একটা আশ্রিত খণ্ডবাক্য করতে হবে। প্রধান খণ্ডবাক্য হলো সেটাই যেটা স্বাধীনভাবে ব্যবহৃত হওয়ার যোগ্যতা রাখে। তো এখানে কাজ তাহলে দুইটা কাজ হবে, দুইটা ক্রিয়া থাকবে। সেটা হলো কি, সূর্যোদয় একটা আর পদ্ম ফুল ফোটা। তাহলে সূর্যোদয় এটা সূর্যের উদয় হচ্ছে, মানে সূর্যের আবির্ভাব হচ্ছে। আমি এভাবে লিখতে পারি, যখন সূর্যোদয় হয় তখন পদ্ম ফুল ফোটে। তাহলে দুইটা কাজ হয়ে গেল, যখন মানে সূর্যোদয় হচ্ছে আর ঠিক সূর্যোদয় হলে আবার তখন পদ্ম ফুল ফুটছে, দুইটা কাজ। পরের বাক্যে চলে যাই। যিনি জ্ঞানী তিনি সত্যিকার ধনী বলছে, এটাকে সরল বাক্যে রূপান্তর করতে হবে। সরল বাক্যে রূপান্তর করতে গেলে কি করতে হয়, এই যে এটি একটি জটিল বাক্য আছে, যিনি তিনি, মানে যিনি হয় জ্ঞানী এটি একটি অংশ, তিনি হয় সত্যিকার ধনী এটি আর একটি অংশ, কিন্তু আমরা হয় শব্দটা উজ্জ্বল রেখে দিয়েছি, ব্যবহার করি না। তো এই বাক্যটাকে সরল করতে হবে। সরল করতে গেলে কিন্তু যিনি তিনি সব উঠিয়ে দিতে হবে। আমরা এভাবে লিখতে পারি, জ্ঞানীরা সত্যিকার ধনী। এই যে যিনি জ্ঞানী তিনি সত্যিকার ধনী, এভাবে না লিখে আমরা লিখছি জ্ঞানীরা সত্যিকার ধনী। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা মোটামুটি এই দুইটা বোর্ডের প্রশ্নগুলো নিয়ে অনুশীলন করলাম। আগামী দিন আবারও এরকম অনুশীলনী চলবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।